খালেদা জিয়া একটা সেজন্য এক্সেপশন ছিল, তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো এক্সেপশন করা হচ্ছে না। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা রুজুর ব্যাপারটা আপনি কোনটা বলতে চাচ্ছেন, ওনার যে মানে ক্ষমা করার ব্যাপারটা? জি, ক্ষমা করার ব্যাপারটা। বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল, সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম। আপনাকে একটা জিনিস মনে করায় দিই, বেগম খালেদা জিয়া মামলার শুনানিকালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি, এক্সক্লেমেশন চিহ্ন। সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাৎ করার নিজের মুখে স্বীকার করেছেন। আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে। আরেকটা বলি আপনাকে, নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয়, নিম্ন আদালত যে সাজা দেয়, সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয়? হুম। হাইকোর্ট বাড়িয়ে দেয় আপনি শুনেছেন? এমনকি না। যারা জামাতে যেসব লিডারের শাস্তি হচ্ছে, সেই সমস্ত যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটেছে। উনি শোনেন, পরে আমরা শুনলাম কি যেই বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখা উনার হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল, শাস্তি বাড়ানোর পর উনাকে এলিভেট করা হয়েছে। আপনি জানেন গত আমলে কিভাবে বিচার হয়েছে। উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে এই গত 15 বছরে? না, আর না, যারা মারা গেছে উনাদের উনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে, আমি 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 তো মনে করি উনার প্রতি, আমি উনি যে এত বছর জেলে ছিল উনার প্রতি চরম অবিচার করা না, না, হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না, আমি মানে প্রক্রিয়াটা নিয়ে। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গে আসি প্রফেসর আসিফ নজরুল। যে আগের আমলে আপনি ঠিকই বলেছেন, আমরা আগের আমলে অদ্ভুত সব গায়েবী মামলা দেখেছি, কিন্তু এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই। আমি একটু কাগজ দেখে বলি, আমার সুবিধা হয়। যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে, অভিনেতা জায়েদ খান, যেটি আমি আগে বলেছি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে। আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, যার বিরুদ্ধে হতে পারতো গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা, তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে। এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না, ঢালাও ভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে। পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর আসিফ নজরুল? আচ্ছা, পার্থক্যটা আপনাকে বলি। ধরেন আপনি, আমার এতগুলো নাম তো মনে থাকবে না, দুইজনের নাম মনে আছে, সাকিব, জায়েদ খান। যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার, বুঝছেন? ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল, সেই এই মামলাগুলা পুলিশ করে নাই। পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে। এই মামলাগুলা ব্যক্তিগতভাবে করা হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মামলার কারণে, এই যে আপনি সাকিব বলে জায়েদ খান বলেন, আনলেস ইউ আর এ ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার, এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে? গ্রেফতার ঘটনা ঘটে নাই। যখন মামলা কোনো মানুষ করে, আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি। যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে, আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা। কারণ আমাদের যে আমাদের পিআরবি তে কিছু প্রভিশন আছে, হিয়ারসে ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথাগুলো জিজ্ঞেস করতে পারে। পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার, ওইখানেও এক ধরনের মানে মব প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোন ক্ষেত্রে আদালতের পক্ষে, যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা করা হয়েছিল, তাদের সেই মরাল কারেজ থাকে না এই উন্মত্ত জনতাকে কনফ্রন্ট করার জন্য। এগুলি ঘটনা প্রথম দিকে ঘটেছে। আমরা অনেক চেষ্টা করেছি, চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে। আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি, যেখানে এফআইআর মানেই গ্রেফতার না। আপনাকে আমি কিছু নাম বলবো না, বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি, আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না। গ্রেফতারের খবরগুলো আপনারা পান, কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে। তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা। প্রফেসর আসিফ নজরুল, আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের উপদেষ্টা পরিষদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছিলেন। কিন্তু তার একটি বক্তব্যের উপর ভিত্তি করেই অনেকে বলছেন যে তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আসলে হোম মিনিস্ট্রি তারা রাখা হয় নাই, নতুন একজন হোম মিনিস্টার আনা হয়েছে বা হোম অ্যাডভাইজার আনা হয়েছে। এই ব্যাপারটা আপনি আসলে কি বলবেন? মানে আহ একটি কথা, মানে মানে এই ব্যাপারটা কি আসলে ঠিক যে তার কোনো কথার জন্য বা তার কোনো আচরণের জন্য, আহ তার কোনো মন্তব্যের জন্য, মতামতের জন্য, বিশ্বাসের জন্য তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে? ব্রিগেডিয়ার সাখাওয়াত আমাদের অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ। ওনার প্রতি এই সরকারের যে আস্থা আছে এটার প্রমাণ আপনি দেখবেন, ওনাকে প্রথমে একটা মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার পর আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব এখানে রিঅর্গানাইজ হতে পারে। আপনি দেখবেন প্রথমে আমাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, তারপর আমাকে আরেকটা দেওয়া হলো, তারপর আমি আরেকটা দেওয়া হলো, সেটা আমি চাই নাই। এখন আমারটা আমি বলতে পারি আমি এত ওভারবার্ডেন ছিলাম, আমি চাই না, বাট আমাদেরকে দায়িত্ব শেয়ার করতে হচ্ছে। এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসাবে দেখতে পারেন। আর আনলেস এটা ব্রিগেডিয়ার সাখাওয়াতের সাথে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে আমি জানি না।
বাট আমি উনার সাথে কথা বলে আমার উনাকে একটু ক্ষুব্ধ মনে হয়নি এই ব্যাপারটা নিয়ে। কাজে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসেবে দেখতে পারেন। আরেকটা ব্যাপার ধরেন, কেউ কেউ প্রশ্ন তুলছেন, ধরেন আমাদের যে জাহিদুর রহমান, উনি খুব একটা লজিক্যাল প্রশ্ন তুলছেন। আমার সাথে দেখা হয়েছিল কালকে, যে আমাদের এখানে মানে এত কম উপদেষ্টা কেন, এত দায়িত্ব আমরা কেন আরো উপদেষ্টা দিচ্ছি না। এটা আসলে হয়েছে কি, ধরেন গত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমল থেকে ট্রেন দাঁড়িয়ে গেছে 10 জন 10 জন 10 জন, সেখানে আমাদের আছে 20 জন। কিন্তু আমাদের আবার এটাও বিবেচনা করা দরকার যে অন্য তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল একদম অন্যরকম একটা পরিস্থিতি, এরকম বিপ্লব পরবর্তী পরিস্থিতি না। আমাদের বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আমাদেরকে অনেক কিছু রিঅর্গানাইজ করতে হচ্ছে, 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে মানে প্রতিনিধিত্ব করতে হচ্ছে। হয়তো হয়তো আমাদের উপস্থিতের সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে হয়তো। আচ্ছা, এই প্রশ্নে আমি একটু অন্যভাবে করি। শেখ হাসিনা সরকারের পতনের পর দল হিসেবে আওয়ামী লীগ আর মাঠে নাই। দল হিসেবে তাদের নিষিদ্ধ করা, বিচার করা, এসব দাবি করা হচ্ছে। আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুইয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন। আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান, এটা আওয়ামী লীগ আমলে সংবিধান সংশোধন করে করা হয়েছিল। সংগঠনকে দায়ী করা যাবে, আপনি চেক করতে পারেন, সংগঠনকে দায়ী করা যাবে। এখন এখানে প্রস্তাব হিসেবে আসছে, আমরা যখন ড্রাফটটা করতে গেছি, আমরা ক্রস সেকশন অফ পিপলের সাথে কথা বলেছি, এটা কিন্তু ড্রাফট, একদমই ড্রাফট। আমরা এই যেহেতু কারো কারো অনেকের থেকে দাবিটা আসছে, তখন আমরা এটা আলোচনা টেবিলে তুলেছি। এখানে আপনার কেউ কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয় নাই, কেউ কেউ এটার বিরোধিতা করেছে, অনেকে এটা সমর্থন জানিয়েছে। কেউ কেউ বলেছে 10 বছর না, চিরতরে নিষিদ্ধ করা উচিত। কেউ কেউ বলেছে না, নিষিদ্ধ করা উচিত না, শুধু নিবন্ধন বাদ করা উচিত। আমরা একদম প্রাইমারি স্টেজে আছি, কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না। তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই সংগঠনের কিছুটা আপনার দায় মোচনের ব্যাপার আছে। সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে একটু বলে রাখি, আমাদের প্রযোজকদের একটু বলি যে উই নিড 10 more minutes বিকজ উই স্টার্টেড এ বিট লেট। সো আসিফ ভাই, আপনি যদি আমাদেরকে 10 মিনিট একটু বেশি সময় দিতেন, এবং যে প্রডিউসার্স উই হ্যাভ, প্লিজ এক্সটেন্ড আস ফর 10 minutes more because there are more questions that we need to ask the advisor. সো আসিফ ভাই, আমরা আপনাকে একটু নাম ধরেই বলি। আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা, জনাব শাহরিয়ার কবির, তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন? কেউ কেউ এই প্রশ্ন করছেন, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সামনের সারির সংগঠক বলেই কি তিনি সেই জালে পড়লেন, যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন? তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনি জানেন। ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে, এটা কি বাদী লিখেছেন? লিখেন নাই। শোনেন, আপনাকে আমি ব্যক্তি বিশেষের কথা বলবো না, তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে। এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে, এটা আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি, এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের, সরকারের কারো কোনো রকম, রাষ্ট্রটা আমি জানি না, রাষ্ট্র অনেক বড় ব্যাপার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোনো রকম মিনিমামতম সংশ্লিষ্টতা ছিল না, মিনিমামতম প্রণোদনা ছিল না, মিনিমামতম ডিরেকশন ছিল না। ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো করা হয়েছে। আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি, আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে, একজন বয়স্ক মানুষকে, বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে, বা একজন আপনার কম্পারেটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে, ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি, ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয়, এটা তো কারো এনজয় করার কথা না, রাইট। এটা তো কারো ভালো কথা না। কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে। আচ্ছা, এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি, যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার, ইসলামের দাওয়াত, ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টা নিয়ে বারবার বলা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন? আদৌ কোনো সুযোগ আছে কিনা? আমি পড়ছিলাম গঠনতন্ত্র, সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন। এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না? বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে, কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে। এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন? এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চেন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমরা তো কাউকে ইম্পোজ করব না, আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইম্পোজ করব না, কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে, আমরা দরজা খোলা রেখেছি। প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না, কোরআনের আলোকে রচিত।
কোরআন পরিবর্তন করা যায় না, কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায়। আমাদের গঠনতন্ত্রের দেখেন যে 22-23তম সংস্করণ পর্যন্ত হয়তো আছে, আপনি পাবেন। রাইট। তার মানে কি? তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার, মূলনীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার, সেটা আমরা করেছি। হবে, সবগুলাই হবে, অ্যাকোমোডেশন হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই এই প্রসঙ্গে প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে 33 ভাগ 2020 সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা, সেটা হয়েছে কিনা, নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে নারীরা জামায়াতের কোন পদ পর্যন্ত যেতে পারবেন, এটি 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জামাতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে, আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন, সেটা না কিন্তু এটা করেছেন। এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন? দুটি প্রশ্ন। আসলে আমরা যেটাই করি আমরা ডেমোক্রেটিক ওয়েতে করি, আলাপ আলোচনা করেই করেছি, আমরা একমত হয়ে করেছি। 2 নম্বর হচ্ছে নারী মানে কোটার প্রপোর্শনের যে বিষয়টা বলেছেন, আমরা 33 না, আলহামদুলিল্লাহ এখন নারীদের প্রপোর্শন হচ্ছে 44% আমাদের সংগঠন, এবং তারা আমাদের কেন্দ্রীয় সুরায় আছেন, কর্ম পরিষদে আছেন, সব জায়গায় তারা আছে। আচ্ছা, একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে। একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে? আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন। অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি, এই প্রসঙ্গেও যদি একটু আপনি বলেন। না, এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে। জি, আসলে আমি আওয়ামী লীগের নাম নেই আর আওয়ামী লীগকেও আমি ইন্ডিকেট করি। শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই, আরো অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে। দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে, যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলা সিলগালা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে, আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব। কারণ প্রতিহিংসার জন্ম নেই, আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয়। আমরা আইন হাতে নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না। কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয়, এটা তাদের রাইট, ন্যায় বিচার পাওয়া, তাইলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা স্ট্যান্ড থেকে সরিনি, আমাদের স্ট্যান্ড আছে। এখানে আওয়ামী লীগের নামও নেওয়া হয়নি, আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি, এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য। আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। প্রথমটা তো নাই, দ্বিতীয়টা করার আমি কে? একটা রাষ্ট্রের সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, যিনি অর্থাৎ প্রেসিডেন্ট। তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারে না, আর কেউই পারে না। আমি কে এটা করার? আমার তো কোনো অধিকার নাই। বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত আহত গুম হয়েছে, তার সম্পদ হারা হয়েছে, চাকরি হারা হয়েছে, তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা করব। আচ্ছা, এটি অবশ্য আমাদের একটি প্রশ্ন, কারণ হচ্ছে যে পত্রপত্রিকা যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের, অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন, কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন, বিষয়টি কি ঠিক? মোটেই না, আমি মোটেই না। আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল, সেটাকে আমি ক্লিয়ার করেছি। কোনো চাপও ছিল না আমার উপরে, এবং আমি এখানে কোনো হীনমন্যতায় ভুগিনি। আমি যা ভালো মনে করেছি খোলা মনে সেটি বলেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি নিয়ে আমি সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করব। আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা রাজনীতি করুক, এটা আমি চাই। জি, আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা, তারা আসলেই রাজনীতি চায় কিনা। কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে। প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল, এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি। সাংঘাতিক কথা। বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন? তাহলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন, দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে। সেটা তো তারা করেননি। এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফ্যাসিজম করবে, আগে আওয়ামী লীগ ডিসিশন নেয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই, 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন, তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুথবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন? না,
না, আমরা কোনো জোট গঠন করিনি। তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে, কিন্তু কোনো জোট আমরা করিনি। আর সেই ইস্যুটাও দেখেন, সেটা ছিল কেয়ারটেকারের ইস্যু। এটা ইস্যু ছিল যাই অধ্যাপক থাক, গোলাম ইস্যু আজম যাই সাহেবের থাক, দেওয়া একটা আগামীতে যদি আরো একটি মানে যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে, আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে এরকম করবেন কিনা? না, আমরা আওয়ামী লীগকে সাথে নেইনি। আওয়ামী লীগ আমাদের আপনাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে, এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু হাইজ্যাক করতে চাইলেন। হুম স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ, মানে তার ব্রেইনের হুম প্রোডাক্ট, হুম ব্রেইন চাইল্ড এই হুম কেয়ারটেকার সরকার। মানুষ হাসলো এটা নিয়ে, যে এর 2 বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রফেসর গোলাম আজম, তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে। ওকে। আওয়ামী লীগ 2 বছর পরে এসে বলে যে এটা তাদের আবিষ্কার। আমরা হাসলাম। তা আওয়ামী লীগের এইরকম ক্রেডিট হাইজ্যাক করার আরো বহু ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটি আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন, সেই মিস ইন্টারপ্রিটেশন থেকে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের জুলুম সম্প্রতি দল হিসাবে ক্ষমা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, জামায়াতের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 73% দর্শক মনে করছেন যে না, এটি সঠিক নয়। শতকরা 27% দর্শক মনে করছেন যে কিন্তু হ্যাঁ, আপনার প্রশ্ন, আমি যদি বলি বিনয়ের সাথে, যে আপনার প্রশ্ন এটাই তো সঠিক হয়। না না, সেটি তো আমরা আপনার বক্তব্যে পরিষ্কার হলাম যে আমাদের প্রশ্ন সঠিক হয় নাই। জি, তবু জি। যেহেতু এখন যে তাদেরকে প্রশ্নটি করেছিলাম, আবার দেন একটু দেখি তারা কি বলে। হ্যাঁ না ঠিক আছে, আমরা আবারও নিশ্চয়ই এটি আবার জানতে চাইবো যে আমরা আরেকটি এটি করব যে এটি আসলে জি, জি। এটি আসলে উনার বক্তব্য নয়, বা উনার বক্তব্যকে একটু মোচড় দেওয়া হয়েছে, যেটি ডক্টর শফিকুর রহমান একটু না, ভালোই ভালোই মোচড় দেওয়া হয়েছে, একটু না। কিন্তু এটি সবাই দলবদ্ধভাবে এই মোচড়টি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডক্টর শফিকুর রহমান? আমাদেরকে সবাই খুব ভালোবাসে, তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালোবাসে। আপনাদের সবাইকে ভালোবাসা, কসলাইতেও ভালোবাসা। আচ্ছা, এটি একটু জানতে চাইবো যে আপনার কাছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে। বিএনপি এর মধ্যে বিষয়টি স্পষ্ট করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না। আপনাদের দল কিভাবে দেখছে? আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন, একবার বলেছিল 2 মাসের মাঝে একটা দল গঠন করবে। পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয়করা আবার বলেছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা এটা কোনো দল নয়, কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব, যাতে কোনো সরকার ডাইনেভাবে ডেভিয়েট হতে না পারে। তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই। আপনি যদিও বলেছেন, কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কি, বা আপনি কি মনে করেন, কি মনে করছেন থাকা উচিত? একেবারেই স্পষ্ট। জি, আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি এই প্রশ্ন করছেন। জি, আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি, এবং আশা করি আপনি সেটা জানেন। আচ্ছা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন, দর্শকদের অনেকে এই প্রশ্ন না, করছেন। আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার, ঊর্ধ্বতন সেনা অফিসার, যিনি 8 বছর তিনি আয়নাগরে ছিলেন, মজলুম ছিলেন, তিনি একটা ভার্চুয়াল কনফারেন্সে দুটো কথা বলেছেন, একটা জাতীয় সঙ্গীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে। তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য, আমাদের প্রতিনিধিত্ব নয়, এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন। তবে হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মজলুম মানুষ, এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন, সেই কারণ। এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ। এটা আমি না শুধু, এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতী বা